অনেক দিনের ইচ্ছে ছিল এমন একটি জায়গায় ঘুরতে যাব যেখানে এক পাশে থাকবে বিশাল নীল সমুদ্রের জলরাশি, অপরদিকে থাকবে ঝাউবন। তার ঠিক মাঝখানে আমরা তাঁবু গেড়ে কয়েকজন বন্ধু মিলে সুন্দর একটি রাত কাটাবো এবং সেখানে বারবিকিউ করব সবাই একসাথে। শীতের রাতে সবাই গোল হয়ে বসে আগুন ধরিয়ে ক্যাম্প ফায়ার করব, রাতে সমুদ্রের গর্জন শুনতে শুনতে ঘুমাতে যাব, আবার ঠিক একইভাবে সমুদ্রের গর্জন শুনে সকালে ঘুম থেকে উঠব। এরকম একটি ভ্রমণ কাহিনী আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। সবাই বসে পড়ুন এবং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। মালিবাগ মোড়ে এসে আমাদের সিএনজি নষ্ট হয়ে গিয়েছে, আমরা সায়দাবাদ যেতে পারছি না, কখন আমরা যাব জানি না। রাতের বেলা রাজধানীর সেই চিরচেনা জ্যাম দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি সায়দাবাদের উদ্দেশ্যে। সায়দাবাদ থেকেই শুরু হবে আমাদের সেই যাত্রা। সেখানে গিয়ে আমরা বাসে উঠবো, বাস থেকে আমরা প্রথমে কক্সবাজারের উদ্দেশ্যে। অনেকদিন পর আমরা ব্যাচেলার ট্যুর দিচ্ছি, বউকে রেখে এসেছি। আমরা এখন বাসের জন্য, তোর বউ নাই কিন্তু আজকে কারোই আমাদের বউ নাই, আমরা সবাই ব্যাচেলর। আমরা বাসের জন্য ওয়েট করতেছি, আমাদের বাস এখন চলে আসবে। আমরা সায়দাবাদ মোড়ে দাঁড়িয়ে এখন চা খাচ্ছি। ওয়াও, এটাই বাস্তব। এই সেই আমাদের ডাবল ডেকার বাস। এই বাসে করেই আমরা যাব প্রথমে কক্সবাজার, তারপর কোথায় যাচ্ছি আপনারা দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন আমরা কোথায় এখন যাব। বাসের ভিতরের পরিবেশ আমার কাছে বেশ ভালো লেগেছে। লং রোডের জার্নিতে একটু স্লিপার কোচ হলে ভালো হয়, নয়তো পা ব্যথা হয়ে যায়। বাসে উঠেই আমি লম্বা একটা ঘুম দিয়েছিলাম। আমাদের বাস এখন এসে থেমেছে কুমিল্লাতে নেমে আমরা একটু ফ্রেশ। শীত কেমন? এইদিকে অনেক শীতের সদনে আমরা দেখতে পারতেছি না। কুমিল্লা থেকে রাতে ফ্রেশ হয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম এবং ঘুম থেকে উঠেই দেখি আমরা চলে এসেছি সেই কক্সবাজার, লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। সুগন্ধা বিচে নেমে ডলফিন মোড় থেকে আমরা একটি অটো নিলাম এবং অটো করে আমরা প্রথমেই একটি ট্যুর গ্রুপের সাথে অ্যাড হব। এই ট্যুর গ্রুপের সাথে আমাদের আগেই যদিও সবকিছু ঠিক করা ছিল, কিন্তু আমরা ইউনিভার্সিটির 5 জন ফ্রেন্ড আমরা আমাদের মতো করে বাস দিয়ে ঢাকা থেকে এসে তাদের সাথে আমরা এখন যুক্ত হব। তাদের সাথে যুক্ত হওয়ার কারণ হচ্ছে, যেহেতু এই ট্যুরটি একটি অ্যাডভেঞ্চার ট্যুর, তাই গ্রুপের সাথে যাওয়াটাই বেটার। কারণ এখানে আমরা নিজেরা যেতে পারবো না, যাতায়াতের সুযোগ সুবিধা অত একটা ভালো না, তাই সবাই একসাথে গেলে এখানে কষ্ট অনেক কমে আসবে, প্লাস হচ্ছে আমরা সবাই একসাথে অনেক এনজয় করতে পারবো। অচেনা মানুষদের সাথে গ্রুপ ট্যুরে গিয়ে পরিচয় হলে ভালোই লাগে কিন্তু ব্যাপারটা। আমরা লাবণী বিচ হয়ে হাতের ডান দিক দিয়ে এখন আমাদের অটো মামা আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে সেই জেটি ঘাটের দিকে, বা 0 পয়েন্ট যাই বলে থাকেন। কক্সবাজারের সকালের সৌন্দর্য ছিল অনেক সুন্দর, চারদিকে কুয়াশার চাদরে ঢাকা, তার মধ্যে সমুদ্রের গর্জন কানে ভেসে আসছিল। যেন এক অন্যরকম একটি সকালের মুহূর্ত আমরা উপভোগ করলাম, অন্যরকম একটি সকালের সাক্ষী হলাম আমরা। ধীরে ধীরে আমাদের অটো এগিয়ে চলছে শুটকিপল্লির ভিতর দিয়ে। শুটকিপল্লির স্মেল আমাদেরকে মনে করিয়ে দিল আমরা শুটকিপল্লির ভেতরেই আছি। আমরা আস্তে আস্তে কিন্তু সেই জেটি ঘাটের বা 0 পয়েন্টের কাছে চলে আসছি। সবাই আমরা অটো থেকে নেমে অটো মামাকে ভাড়াটারা বুঝিয়ে দেওয়া হলো। সবাই একসাথে ব্রাশ করে নিচ্ছি, সকালে সময় পাইনি ব্রাশ করার, তাই আমরা সরাসরি এখানে এসেই ব্রাশ করে নিচ্ছি। সারা দেশ থেকে প্রচুর মানুষ কক্সবাজারে ঘুরতে আসে আমরা, কিন্তু এখানকার স্থানীয় মানুষদের জীবন কিন্তু একটি সংগ্রামময় জীবন। দেখুন এই শীতের মধ্যে কনকনে ঠান্ডায় মাছ ধরে তারা কিন্তু শুটকি উৎপাদনের জন্য নিয়ে যাচ্ছে শুটকিপল্লিতে। আমাদের এখান থেকেই ট্রলারে করে এখন আমাদের যাত্রা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। ট্রলারে বসেই আমরা কিন্তু সবাই সকালের নাস্তাটা সেরে নিলাম, ডিম এবং খিচুড়ির নাস্তাটা। সমুদ্র পথে যাত্রা শুরু করতে যাচ্ছি আমরা সোনাদিয়ার উদ্দেশ্যে। এক অন্যরকম অভিজ্ঞতা। আমরা এখন এই যে খিচুড়ি দিয়ে নাস্তা করে নিচ্ছি, দেখা হবে সোনাদিয়াতে। এই ট্রলারে করেই আমরা 24 থেকে 25 জন মানুষ এগিয়ে চলছে সেই সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে। সে এক অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা। চারিদিকে শুধু সমুদ্র আর সমুদ্র, সমুদ্রের উত্তাল ঢেউ, তারই মধ্য দিয়ে আমাদের ট্রলার এগিয়ে চলছে দুর্বার গতিতে। একদিকে ভয়, একদিকে আবার এক ধরনের অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হলাম আমরা। কক্সবাজার থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই সোনাদিয়া দ্বীপের অবস্থান। এখানে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এই ধরনের ছোট ছোট ট্রলার, এবং এখানে যেতে হলে আপনাকে অবশ্যই জোয়ার ভাটার সাথে টাইম মেনটেন করে যেতে হবে। যখন ভাটা থাকে তখন কিন্তু আপনি সোনাদিয়া দ্বীপের ওখানে পৌঁছাতে পারবেন না, তখন পানি নেমে আসে একদম নিচে। মাঝি ভাইয়ের ভাষ্যমতে আমাদেরকে এখানে যেতে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে। সমুদ্রের উত্তাল ঢেউকে পাড়ি দিয়ে রোমাঞ্চকর এক অভিজ্ঞতা নিতে নিতে আমরা এখন চলে এসেছি মহেশখালী দ্বীপে। এই মহেশখালী দ্বীপ থেকেই আমাদের জন্য বাজার করে নেওয়া হয়েছে। আগে থেকেই বলা ছিল, তাই যারা আমাদের রান্নাবান্না করবে বাবুর্চি
তারা আগেই বাজার করে ঘাটে রেডি ছিল, তাদেরকে এখন আমরা আমাদের ট্রলারে তুলে নিয়েছি। মহেশখালীতে 10 মিনিট বিরতি নেওয়ার পর এখান থেকে বাজার সদাই সবকিছু নিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে। আমাদের আগে 2টি স্পিডবোট যেতে দেখলাম। এখানে আপনারা চাইলে স্পিডবোটে করেও আসতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদের খরচের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে। আবার আমরা যাত্রা শুরু করলাম। দুই দিকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে, কি নয়নাভিরাম দৃশ্য দেখুন, কি সুন্দর তাদের জীবনযাপন। নৌকা করে মানুষজন এখানে যাতায়াত করছে। আমরা কিন্তু এখন একটি ক্যানেলের ভিতর দিয়ে ঢুকে গেলাম। এটি কিন্তু সমুদ্রের ভিতরেই জেগে ওঠা এক অন্যরকম সুন্দর ক্যানেল। ইনি হচ্ছেন আমাদের শাহাদাত ভাই, আমাদের এই ট্যুরের গাইড। এই যে আরো কিছু ভাইয়াদের সাথে পরিচয় হলো নৌকার মধ্যে, তারা খুব চিল করছে, মজা করছে, কারণ এত সুন্দর চারিদিকে দৃশ্য দেখলে মনটা একদম ভরে যায়। চারিদিকে বিশাল সমুদ্র, তার মাঝখানে আস্তে আস্তে হঠাৎ করে সবুজের সমারোহ দেখতে পাবো, তা কিন্তু আমরা কল্পনাও কখনো করিনি। এত সুন্দর দৃশ্য দেখুন আপনারা, চতুর্দিকে যেন সবুজ শীতল। সমুদ্র মানে যেন উত্তাল, সমুদ্র মানে যেন বিশাল বিশাল গর্জন, বিশাল বিশাল ঢেউ, কিন্তু হঠাৎ করেই সমুদ্রের মাঝখানে এরকম সবুজের সমারোহ আমাদের মনকে একদম শীতল করে দিল। সমুদ্র পেরিয়ে হঠাৎ করেই যেন চোখের সামনে ভেসে আসলো সবুজ এক চারণভূমি, যেখানে চড়ে বেড়াচ্ছিল কতগুলো মহিষের দল, যেন তারা আমাদেরকে অভ্যর্থনা জানানোর জন্যই দাঁড়িয়েছিল এখানে। আমরা এসে ল্যান্ড করলাম সেই সুন্দর সোনাদিয়া দ্বীপের মধ্যে। এখানকার জনপদের মানুষের প্রধান পেশা হচ্ছে মাছ ধরা এবং লবণ চাষ করা। এই ধরনের কাজ করেই তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এই সোনাদিয়া দ্বীপে প্রায় 250-র মতো পরিবার বসবাস করে, যার মোট জনসংখ্যা প্রায় 3000-এর কাছাকাছি, যার বেশিরভাগই মুসলিম। আমরা সোনাদিয়া দ্বীপে এসে ল্যান্ড করলাম। এখন আমরা হাঁটতে হাঁটতে আমাদের ক্যাম্পের ওখানে যাচ্ছি। তাঁবুতে থাকবো আমরা রাত্রেবেলা ইনশাল্লাহ। সেখানে বারবিকিউ হবে। তারপর আমরা কিছু মামাকে নিয়ে নিয়েছি, মাছ রান্না হবে, সামুদ্রিক মাছ। তারপর আমরা কি খাবো। দ্বীপের ভিতরে বেশিরভাগ জায়গাতেই এরকম ঝাউবন আপনারা দেখতে পারবেন, যা প্রাকৃতিকভাবেই এখানে গড়ে উঠেছে। ঝাউবন পেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা একদম সমুদ্রের তীরে চলে এসেছি, যেখানে আমাদের এরকম ক্যাম্প করা হবে এবং তাঁবুতেই আমরা রাত্রে এখানে থাকবো সবাই। সোনাদিয়া দ্বীপের ভিতরে অল্প কিছু মানুষের বসবাস। তাদেরকে সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে জীবন সংগ্রাম করেই বেঁচে থাকতে হয়। এখানে নেই কোনো আধুনিক যোগাযোগ ব্যবস্থা, নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা। সৌরবিদ্যুৎই হচ্ছে শেষ ভরসা। এবং এখানে একটি বিদ্যাপীঠ আমি দেখতে পেয়েছি, তবে তারা স্কুলে পড়ার ব্যাপারে খুব একটা আগ্রহী নয়। এখানকার স্টুডেন্টসরা বেশিরভাগ সময়ই তারা তাদের বাবার সাথে হয়তো কৃষিকাজে ব্যস্ত থাকে, অথবা লবণ চাষে ব্যস্ত থাকে। কেউ কেউ আবার মাছ ধরতে তাদের বাবার সাথে চলে যায় সেই গভীর সমুদ্রে। ছোটকাল থেকেই যেন এক সংগ্রামের মধ্য দিয়ে তারা বেড়ে উঠতে থাকে। আমাদের গাইড শাহাদাত ভাই আমাদের সবাইকে আলাদা আলাদা করে তাঁবুর ব্যবস্থা করে দিয়েছিলেন। একটি তাঁবুতে আমরা 2 জন করে থাকবো এবং আমরা তাঁবুতে কিছুক্ষণ রেস্ট করে খেতে চলে গিয়েছিলাম গ্রামের ভিতরেই একটি বাড়িতে। এখানেই আমাদের আজকে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম দুপুরের খাবারের জন্য, এবং খাবারের আইটেমের মধ্যে ছিল যথারীতি সামুদ্রিক মাছ। অনেক সামুদ্রিক মাছ হয়তো আপনারা খেয়েছেন, কিন্তু এরকম তাজা সামুদ্রিক মাছের যেই স্বাদ, এবং এই স্বাদ একদম মুখে লেগে থাকার মতো। হয়তো আপনারা অনেকে ফ্রোজেন সামুদ্রিক মাছ খেয়ে থাকেন, ফ্রোজেন ফিশ এবং একদম তাজা সমুদ্র থেকে তুলে আনা মাছ দিয়ে দুপুরের লাঞ্চ করা, সে এক অন্যরকম অভিজ্ঞতা, অমৃত স্বাদ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুরতে চলে গিয়েছিলাম দ্বীপের অন্য একটি সাইডে। একে মিনি সুইজারল্যান্ডও অনেকে বলে থাকে, কারণ বিস্তীর্ণ সবুজ ঘাস, তারই মধ্যে বিচরণ করছে অনেকগুলা মহিষের দল। ঠিক সন্ধ্যা নামার আগে বিচে যখন দাঁড়িয়েছিলাম, তখন এখানকার কিছু স্থানীয় ছেলে পেলে ফুটবল নিয়ে তাদের খেলা দেখাচ্ছিল এবং আমাকে বলছিল, ভাইয়া একটু ভিডিও করে দেন। যেহেতু ফুটবল আমার পছন্দের খেলা, তাই ভিডিও করছিলাম। রাতের বেলা যথারীতি আমাদের ক্যাম্প ফায়ার শুরু হয়ে গিয়েছে। তাঁবুর মাঝখানে বসে সবাই আগুন পোহাচ্ছিলাম এবং বারবিকিউ করা হচ্ছিল রাতে খাওয়ার জন্য। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে এরকম একটি দৃশ্য আমি দেখতে পেলাম। ঘুম থেকে উঠেই সামনে বিশাল সমুদ্র, কুয়াশাচ্ছন্ন একটি সকাল। আমার কাছে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমার সেই স্বপ্নে দেখা এবং স্বপ্নে কল্পনা করা সেই জগতে আমি চলে এসেছি। সকালবেলা উঠে সবাই হাত গরম করে নিচ্ছিলাম। সামনে বিশাল সমুদ্র, বিস্তীর্ণ সেই বালুকাময় সমুদ্র। আমরা এখানে কয়েকটা বন্ধু সকালবেলা এখানে চা খাচ্ছি। এই যে দেখেন, একটি কাপল এখানে বসে বসে তাদের মতো করে সময় কাটাচ্ছে। আসলে স্বপ্নের মতোই সুন্দর ছিল সেই সকালটা। সকাল 7টার সময় ঘুম থেকে উঠে সমুদ্র দর্শন করছি আমরা। আমার সাথে আছে বন্ধু মুকিত। পৃথিবীতে 2 জন মানুষ অবিবাহিত, একজন হচ্ছে সালমান খান, আর একটা হচ্ছে আমার বন্ধু মুকিত। তুমি অবিবাহিতই থাকবা আজীবন, বুঝছো বন্ধু? তোমার বউ নাই,
সকালবেলা সমুদ্রের পাড় দিয়ে হাঁটছি আমরা, সে কি অপরূপ সৌন্দর্য দৃশ্য। হ্যাঁ, এই যে আমরা এই যে এখানে টেন্টে যেখানে আমরা থেকেছি রাত্রের বেলা, রাত্রে এখানে ঘুমিয়েছি, অনেক সুন্দর, খুবই ভালো লাগছে, মনটা একদম ফ্রেশ হয়ে গেল এত সুন্দর একটি সকাল দেখতে পেয়ে। এখানে নেই কোনো জীবনের ব্যস্ততা, নেই কোনো নেটওয়ার্ক, নেই কোনো চাপ, নেই কোনো ডিপ্রেশন। সে যেন এক অন্যরকম অভূতপূর্ব শান্তি আমাদের মনে বিরাজ করতে থাকলো। এবং আমরা সবাই সিদ্ধান্ত নিলাম সকালবেলার নাস্তাটা আমরা টেন্টে বসেই করব, সমুদ্রের পাড়ে বসে। এইরকম অভিজ্ঞতা আসলে জীবনে কখনোই আমার হয়নি। আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন ব্যাক করব। আমরা কেন রাতে ছিলাম, কারণ হচ্ছে বিকালবেলা এখানে কিন্তু ভাটা থাকে। এই যে দেখেন, কালকে কিন্তু এখানে পানি দিয়ে ভরা ছিল, এখানে আমাদের নৌকা এসে থেমেছিল, এখন কিন্তু কোনো পানি নেই। জোয়ার আসার জন্য আমরা 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম এবং তারপর পানি আসার পর আমরা আবার চলে আসলাম। আমাদের মামা আমাদেরকে কক্সবাজার জেটি ঘাটে এসে আবার নামিয়ে দিল। সেখানে নেমে আমরা কিছু সাদা সাদা বক না, আমি এই মাছগুলার এই পাখিগুলার নাম যদিও জানি না, সেই পাখিগুলা দেখতে পেলাম। পাখিগুলা উড়ে বেড়াচ্ছিল, ভেসে বেড়াচ্ছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, ভিডিওটি আপনারা যারা দেখেছেন সবাই কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে। অবশ্যই শেষ পর্যন্ত কে কে ভিডিওটি দেখেছেন তাও কিন্তু জানাবেন।